অচেনা অজানা বিবেকানন্দ, শঙ্কর। মায়ের প্রতি, সংসারের প্রতি দীর্ঘদিন ধরে স্বামীজি তার কর্তব্য পালন কীভাবে করেছিলেন অথবা আদৌ করতে সক্ষম হননি, তা এখনও ইতিহাসের আড়ালে রয়ে গিয়েছে। নতুন অধ্যায়ে শুরু হলো 1891 সালে। ওই বছর 4 জুন বৃহস্পতিবার ক্ষেত্রী নরেশ অজিত সিংজি 6:30 ঘুম থেকে উঠলেন। সন্ধ্যায় যোধপুরের মহারাজ প্রতাপ সিংয়ের সঙ্গে 8 ঘন্টা কাটালেন। তারপর এক সন্ন্যাসী এলেন। তিনি বাংলা, ইংরাজি ও সংস্কৃত ভাষায় পারঙ্গম। নানা বিষয়ে আলাপ করে রাত 11টার সময় স্বামীজি বিদায় নিলেন। সন্ন্যাসীকেও আহারও দেওয়া হয়েছিল। এই হচ্ছে পরিচয়ের প্রথম পর্ব। বলা বাহুল্য, স্বামীজি ক্ষেত্রী মহারাজের হৃদয় জয় করেছিলেন। নিঃসন্দেহে বলা যায়, মহারাজও সন্ন্যাসী বিবেকানন্দের হৃদয় স্পর্শ করলেন। স্বামীজি প্রথমবারে ক্ষেত্রীতে 27 অক্টোবর পর্যন্ত ছিলেন। পরিব্রাজক জীবনের দীর্ঘতম অবস্থান প্রায় 5 মাস। মনে রাখা প্রয়োজন, স্বামী প্রভানন্দের হিসাব অনুযায়ী স্বামীজি তার প্রতিষ্ঠিত বেলুড় মঠে মাত্র 178 দিন অবস্থান করেছিলেন। এর পরেও তিনি 2 বার ক্ষেত্রীতে এসেছেন, একবার আমেরিকা যাওয়ার আগে এবং আরেকবার পাশ্চাত্য দেশ থেকে ফিরে। ক্ষেত্রীতে থাকার কোনো এক সময়ে মহারাজ অজিত সিং শ্রদ্ধেয় স্বামীজির পারিবারিক দায়িত্বের কথা শুনে তাকে চিন্তামুক্ত করতে মনস্থ করেন। মহেন্দ্রনাথ দত্ত লিখেছেন, ক্ষেত্রীর মহারাজা শরৎ মহারাজের, যোগেন মহারাজের, স্যান্ডেল মশাইয়ের মারফত স্বামীজির মাতা ঠাকুরানীকে মাসে 100 টাকা পাঠাইয়া দিতেন এবং বিশেষ করিয়া বলিয়া দিয়েছিলেন যে এ সকল কথা যেন অপরে না জানিতে পারে। ক্ষেত্রীর মহাফেজখানায় ইদানিং যেসব চিঠির সন্ধান পাওয়া গিয়েছে তাতে দেখা যাচ্ছে অন্তত 1892 থেকে স্বামীজির পরিবারের সঙ্গে মহারাজের পত্রালাপ চলছে। 28 ফেব্রুয়ারি 1893 তারিখে 7 রামতনু বোস লেন থেকে মহেন্দ্রনাথের চিঠি। বহুদিন পত্র না পাইয়া বিশেষ চিন্তিত আছি। প্রায় 15 দিন পূর্বে দাদার খবর পাইয়াছি, তিনি এখন মাদ্রাজে। 22 মার্চ 1893 চিঠিতে মহেন্দ্রনাথ ক্ষেত্রী মহারাজকে তার সম্প্রতি পঠিত পুস্তকের তালিকা দিয়েছেন। সেই সঙ্গে কনিষ্ঠ ভ্রাতা সম্বন্ধে জানাচ্ছেন, কনিষ্ঠ ভ্রাতাকে শহরের অন্যতম বিদ্যালয় মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পাঠিয়েছি। সে ভালোই লেখাপড়া করিতেছে। দাদার খবর পাইলাম, দাদা এখন মাদ্রাজে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ মাদ্রাজ শ্রী মন্মথনাথ ভট্টাচার্যের গৃহে আছেন। যাদের ধারণা স্বামীজি দ্বিতীয়বার ক্ষেত্রী ভ্রমণের সময় এপ্রিল 1893 সালে পারিবারিক সাহায্যের কথা হয়, তা ঠিক নাও হতে পারে। 21 এপ্রিল থেকে 10 মে স্বামীজি 3 সপ্তাহকাল ক্ষেত্রীতে ছিলেন। বিদেশ যাত্রার ব্যাপারে ক্ষেত্রীর অসামান্য অবদানের কথা এখন আমাদের আলোচনার বিষয় নয়। আমরা কেবল সন্ধান করছি মায়ের দুঃখ অপনোদনে স্বামীজির প্রচেষ্টার বিবরণ। বেণীশঙ্কর শর্মা এই প্রসঙ্গে বলেছেন, যাহা কিছু পরিবারের সঙ্গে সম্পর্কিত তাহা নিন্দনীয় বা বর্জনীয় এমন মনোভাব তাহার ছিল না। মাতৃভক্তিকে তিনি সন্ন্যাসের বেদমূলে বলি দেন নাই, বরং দেখি মাতার জন্য তিনি উচ্চাকাঙ্ক্ষা, নেতৃত্ব, যশ সব কিছুই বিসর্জন দিতে প্রস্তুত। বেণীশঙ্কর শর্মার মতে স্বামীজিকে আমেরিকা পাঠাইবার যে ব্যয়বহুল সংকল্প মহারাজা গ্রহণ করেন, তাহার মধ্যে স্বামীজির মাতা ও ভ্রাতাদের জন্য মাসিক 100 টাকা ব্যয় বরাদ্দ অন্তর্ভুক্ত ছিল বলিয়া মনে হয়। মহারাজ মনে ভাবিয়া থাকিতে পারেন, স্বামীজিকে মাতা ও ভ্রাতা সম্পর্কিত দুশ্চিন্তা হইতে মুক্ত রাখাইয়া বিদেশে পাঠানোই তাহার কর্তব্য। আমেরিকা যাত্রার 2 দিন পর 2রা জুন 1893 মহেন্দ্রনাথ মাতুলালয় থেকে লেখেন, গত 31 মে তারিখে আপনার অনুগ্রহপত্র ও 50 টাকা পাইয়া কৃতার্থ হইয়াছি।
আপনার পত্রের মর্ম স্বামী রামকৃষ্ণানন্দজিকে আমার মাতা ও মাতামহীকে পাঠ করিয়া শুনাইয়াছি। আমার মাতা ও মাতামহী দাদার পৃথিবী পরিভ্রমণে সম্মতি জানাইতেছেন। 13 জুন 1893 ক্ষেত্রী নরেশকে মহেন্দ্রনাথের আবার পত্রাঘাত। অবগত হইলাম যে দাদা বর্মা গিয়াছেন, তথা হইতে চীন বা অন্যত্র কোথাও যাইবেন। আমার মাতা ও মাতামহী আপনার ন্যায় মহানুভবের পরিবারবর্গকে আন্তরিক আশীর্বাদ জানাইতেছেন। একই দিনে ক্ষেত্রীর মহারাজাকে রামকৃষ্ণানন্দের চিঠি। মহেন্দ্রনাথ আপনার প্রেরিত 100 টাকা পাইয়াছে। 20 জুলাই 1893 স্বামী শিবানন্দ এক চিঠিতে স্বামীজির পরিবারকে সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়ে মহারাজকে প্রশ্ন করেছেন। কানাঘুষো শুনিতেছি বিবেকানন্দ ইংল্যান্ড অভিমুখে যাত্রা করিয়াছে। যদি তাই হয়, আপনি কি তাহার ইংল্যান্ডের ঠিকানা জানেন? পারিবারিক সাহায্যের ব্যাপারটা এতই গোপন রাখা হয়েছিল যে প্রথম পর্বে মুন্সি জগমোহন লালও ব্যাপারটা জানতেন না। তখনকার দিনে রাজস্থান থেকে বাংলায় টাকা পাঠাবার পদ্ধতি সম্বন্ধে একটা মজার ধারণা পাওয়া যায় মহেন্দ্রনাথকে লেখা জগমোহন লালের 6 জুলাই 1893 চিঠি থেকে। আমি মহামহিমান্বিত ক্ষেত্রী মহারাজের অধীনস্থ কর্মচারী এবং আপনাদের পরিবারের যাবতীয় বিষয় তিনি বিশ্বাসযোগ্য বিবেচনায় আমাকে গোপনে জানাইয়াছেন। মহারাজের ইচ্ছানুযায়ী V41 62743 নম্বর সম্বলিত 100 টাকার কারেন্সি নোটের অর্ধাংশ আপনাদের সংসার খরচের জন্য পাঠাইলাম। আপনার প্রাপ্তিপত্র পাইলে দ্বিতীয়াংশ পাঠাইব। 31 জুলাই 1893 কলকাতা থেকে জগমোহন লালজিকে মহেন্দ্রনাথের উত্তর। প্রীত হইলাম যে আপনি দাদাকে ক্ষেত্রী হইতে মাদ্রাজ এবং তথা হইতে বোম্বাইয়ে স্টিমার পর্যন্ত পৌঁছাইয়া দিয়াছেন। কলকাতায় তাহার সম্বন্ধে কোনো সংবাদ পাওয়া যাইতেছে না। গত 3 মাস দাদা বাংলাদেশের কোনো বন্ধুকে কোনো পত্রই দেন নাই। আপনি আমার পাঠ সংক্রান্ত খবর লইয়াছেন। আমি আপনাকে সানন্দে জানাইতেছি যে এ যাবৎ আমি ভালোভাবে লেখাপড়া করিয়াছি, ক্লাসের সহিত সমান তালে চলিতেছি এবং আমার অধ্যাপকগণ প্রীত আছেন। পুনশ্চ 100 টাকার কারেন্সি নোটের অর্ধাংশ পাইয়াছি। ভবিষ্যতে এইরূপ কারেন্সি নোট পাঠাইলে দয়া করিয়া রেজিস্ট্রি যোগে পাঠাইবেন, কেননা পোস্ট অফিসের লোকেরা সন্দেহক্রমে চোখ রাখিয়াছে এবং হয়তো খাম খুলিয়া নিজেরাই আত্মসাৎ করিবে, এইরূপ ইঙ্গিত তাহারা দিয়াছে। স্বামী রামকৃষ্ণানন্দ ক্ষেত্রীকে চিঠি লিখতেন বৈকুণ্ঠনাথ সান্যালের সরকারি অফিসের ঠিকানা থেকে। 10 ফেব্রুয়ারি 1894 তিনি ক্ষেত্রীতে জগমোহন লালজিকে জানাচ্ছেন, অনেক দিন পর আমাদের শ্রদ্ধেয় ভাই বিবেকানন্দের পত্র পাইয়াছি। তিনি এখন চিকাগোয় আছেন এবং ভালো আছেন। কয়েকদিন পূর্বে মহেন্দ্রনাথের সহিত দেখা করিয়াছি। সে, তাহার মাতা, ছোট ভাই সকলে কুশলে আছে। সে এখন লেখাপড়া লইয়া বিশেষ ব্যস্ত। প্রতিদিন একটি করিয়া পাঠ্য পুনর্পাঠ করিতেছে। আগামী মাসের 26 তারিখে তাহার পরীক্ষা। স্বামীজির আত্মীয়বর্গের অভাব মোচনের ভার যখন মহারাজ লইয়াছেন, তখন আমার আর উক্ত বিষয়ে কোনরূপ চিন্তা করা সাজে না। কি কর্তব্য তিনি ভালো জানেন। সম্প্রতি বিভিন্ন পরীক্ষায় মহেন্দ্রনাথের ফলাফল ও সার্টিফিকেট দেখার সৌভাগ্য হয়। এন্ট্রান্সে 1888 থেকে 89 প্রথম শ্রেণী পেলেও FA এবং BA-তে তিনি 3rd ডিভিশন। BA-তে 3য় শ্রেণী পেয়ে বিলেতে ব্যারিস্টারি পড়তে যেতে সে যুগেও দুঃসাহসের প্রয়োজন হতো। 19 শতকের শেষ দশকে মাসিক 100 টাকার নিয়মিত ব্যবস্থা নিতান্ত ছোট ব্যাপার নয়। তখন কলকাতার শিক্ষিত ক্যাডানির মাইনে মাত্র 15 টাকা। যারা মাসে 50 টাকা পান তারা দোল দুর্গোৎসব করতেন। কেউ কেউ বলেন
এই 100 টাকা আজকের দিনে 10,000 টাকা, কেউ বলেন 20,000 টাকা। গুরুর পরিবারের প্রতি একজন ভক্তের এই বদান্যতা সত্যই স্মরণে রাখার মতন, কারণ বাঙালিরা পরবর্তীকালেও রামকৃষ্ণ মঠ মিশনের ভক্ত হলেও কখনো তারা উদারহস্ত হননি। মনে রাখা প্রয়োজন, টাইটেল মহারাজা হলেও ক্ষেত্রী এমন কিছু বড় আকারের রাজ্য ছিল না। আরও মনে রাখা দরকার, মামলা মোকদ্দমার রাহু সারাক্ষণ পিছনে লেগে থাকলে সেই সস্তাগন্ডার যুগেও 100 টাকার মাসিক ব্যবস্থা কোনো সমস্যার অবসান ঘটায় না। আরও একটি লক্ষ্য করিবার বিষয় রয়েছে, দানের গোপনীয়তা। মহারাজ অজিত সিং চাননি তার সাহায্যের কথা প্রকাশিত হোক। এই সাহায্য পর্বের শুরু 1891 সালে, কিন্তু খবরটা প্রকাশিত হলো আরও যে কানন্দ 8 দশক পরে, যখন দত্ত পরিবারের নায়ক নায়িকাদের কেউ ইহজগতে নেই। ভুবনেশ্বরীর জীবনাবসান 1911, দিদি স্বর্ণবালার 1932 সালের 16 ফেব্রুয়ারি, মহেন্দ্রনাথের 14 অক্টোবর 1956 এবং কনিষ্ঠ ভূপেন্দ্রনাথের 25 ডিসেম্বর 1961। যদিও স্বামীজি প্রকাশ্যে ক্ষেত্রে ঋণ স্বীকার করে বিদেশ থেকে ফিরে 17 ডিসেম্বর 1897 বলেছিলেন, ভারতের উন্নতির জন্য সামান্য যা কিছু আমি করতে পেরেছি, ক্ষেত্রী রাজ্যের সঙ্গে পরিচয় না হলে তা আমার পক্ষে সম্ভব হতো না। ক্ষেত্রী রাজের ওপর স্বামীজির নির্ভরতার আরও কিছু এখনও বাকি আছে। স্বামীজির জীবন সায়ান্নের সেই মর্মস্পর্শী ঘটনাগুলি গর্ভধারিণী প্রসঙ্গে যথাসময়ে এসে পড়বে, কিন্তু তার আগে আমেরিকা ও ইউরোপে গিয়েও স্বামীজির মাতৃচিন্তার কিছু খবর নেওয়া মন্দ হবে না।